আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ, রাষ্ট্র অকার্যকর করার মতো প্রস্তাবের বিরোধিতা সংস্কারের পক্ষে বলে দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল, যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। মালয়েশিয়া ফেরতরা জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে ইবাদত বান্দেগী সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন, রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যে যানজট থেকে মুক্তি পেতে উড়ন্ত ট্যাক্সির খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকেই দুর্বল ও অকার্যকর করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এসবের যুক্তিসঙ্গত বিরোধিতা করা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। পরাগাজীবের রিপোর্ট। চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে শঙ্কার কথাও জানান বিএনপি মহাসচিব। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ আরও আগেই হওয়া সম্ভব ছিল। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।
এদিকে নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে সবার ঐকমত্য প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকে আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে আসুন আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিতে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের তো বিভিন্ন মত থাকবেই, সেই মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে আমরা গণতন্ত্রে ফিরে যাব, একটা জনগণের ক্ষমতায়ন করব, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব, সে তার ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 5ম দিনে শনিবার রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন দেশের মানুষের প্রধান দাবি। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হুসাইন বলেন, এখনও পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। যারা এই দেশটাকে ধারণ করে না, তারা এই 24কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ, 24 নাকি শুধু আবেগ। অবশ্যই অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। 1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। স্বাধীনতা এনেছি, আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবে এই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এর প্রধানের নিয়োগের প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। দেশের যে কোনো যোগ্য ও সম্মানিত নাগরিক যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই সুযোগটি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে কয়েকটি দল। তবে কোনো কোনো দল মনে করে যোগ্যতার মাপকাঠিতে ও নির্ভরযোগ্যতার বিবেচনায় বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বেছে নেওয়া উচিত। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নিয়োগ নিয়ে মতভেদে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির অপশন বাদ দিয়ে বিচার বিভাগের কথা বলছি, কিন্তু আমরা আলোচনায় আছি যে এর বাইরে অন্য কোনো অপশন নির্দলীয় লোককে বেছে নেওয়া যায় কিনা আমরা ভাবার পক্ষে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি, তাকে পাওয়া না গেলে আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগের পক্ষে কোনো কোনো দল। দলের মনোনীত একজন প্রার্থী রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে তৈরি হবে, সেজন্য আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিতে চাই না। বিচার বিভাগের মধ্য থেকেই সেটা করাটা সমীচীন হবে। একইভাবে বিচার ব্যবস্থায় কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার বিধানের বিপক্ষেও অনেক রাজনৈতিক দল। ইয়াজউদ্দিনের সমস্যা একটা বড় ঝামেলা হয়েছিল, আর আমরা এখানে বিচার বিভাগকে একটু বাইরে রাখতে চাই। কারণ বিচার বিভাগে একে যদি রাখা হয় সর্বশেষ বিচারপতি বা তাকে না পেয়ে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এটা যদি করা হয়, এই ক্ষেত্রে রাজনীতিতে এবং কোর্টে একটা পরিস্থিতি হতে পারে। কোর্টকে নির্ঝঞ্ঝাট
ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য এই পলিটিক্সের ভিতরে না নেয় বেটার। দলীয় রাষ্ট্রপতি যখন আবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তখন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা আমাদের মধ্যে প্রশ্ন আছে, যে কারণে আমরা আসলে দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমরা মেনে নেব না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, নাগরিকদের যে কেউ সংসদ সদস্য হিসেবে যোগ্য, সম্মানিত এবং 10 থেকে 20 বছর রাজনীতির সাথে জড়িত নন। তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন। সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার যে যাতে যে কোনো যোগ্য নাগরিককেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার সেই সুযোগটা থাকে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনো কোনো ঐক্যমত্য না হওয়ায় ঝুলে আছে বিষয়টি। তবে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা উত্তম, এ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচন কমিশন ও ভোটে অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে। তিনি বলেন, নির্বাচন নিয়ে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, মালয়েশিয়ার জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ায় 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে জড়িত অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট IS জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও BADC হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব ও ধর্ষণ সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। যেহেতু আমরা আরও সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। কৃষি পণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে খিলক্ষেত এলাকায় কর্মরত অবস্থায় কাভার্ড ভ্যান চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ, জানাচ্ছেন শাকের আদনান। ভোর 5টার দিকে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন 60 বছর বয়সী আশরাফ আলী ও 40 বছর বয়সী নিহার। সে সময় ময়মনসিংহ থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন। আশরাফ আলীর বাড়ি শেরপুর ও নিহারের বাড়ি নওগাঁ জেলায়। মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার 2টি অপমৃত্যু মামলা করেছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেছেন পবিত্র আশুরা। ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে এশিয়া মতাবলম্বীরা। রয়েছে চকর মালিথার রিপোর্ট। হিজরি চন্দ্রবর্ষের প্রথম মাস মুহররম। এ মাসের 10 তারিখ পবিত্র আশুরা। পৃথিবীর শুরু থেকেই এ দিনটি তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেন আল্লাহ তাআলা।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ নানা ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বীরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করেন। তাজিয়া মিছিল নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ শোভাযাত্রার পুরোটাতেই ছিল শোকের মাতম। আশুরার মূল লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। মুসলমানদের কাছে তাই আজকের দিনটি একদিকে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সত্য প্রতিষ্ঠার দিন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 2030 সালের মধ্যে 20% এবং 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি করা হয়েছে। এই লক্ষ্য অর্জনের সিদ্ধান্তে স্থিতিশীলতা ও বিনিয়োগে পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে দেশে 55টি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে বাতিল করা হয়েছে 37টি কেন্দ্রের চুক্তি। নতুন উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখনও আগ্রহ দেখাননি। বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা আর আস্থা ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন অনেকের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে যে আমি আবার নতুন করে শুরু করব, আমি জমি দেখব, কারণ এটা কিন্তু একটা খরচ। তো এত দূর করার পর আবার যদি নতুন সরকার আসবে সামনে, তারা এসে যদি এটা আবার আইন বাতিল করে দেয়, তো এই যে ইনসিকিউরটা, এই ইনসিকিউরিটির কারণে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্টটা কম। তারা সবাই ওয়েট করছে যে নেক্সট 6-7 মান্থ 8 মান্থের পরে কি হয়। তো গ্যারান্টি যদি বিনিয়োগে না থাকে, আপনি আপনার টাকা কোনো একটা ব্যবসায় খাটাবেন, সেই ব্যবসা থেকে টাকাটা আপনি পাবেন কি পাবেন না সন্দেহ থাকলে আপনি কেন করবেন সেখানে? আর ব্যবসা করতে গেলে রিস্ক আছে যেমন, ঠিক তেমনই তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম গ্যারান্টি পর্যায়ে তো ব্যবসায়ীরা সেটা দেখবে। তার ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সেটা না থাকায় আমার অনেক বিনিয়োগকারীরা, অনেক ফরেন বিনিয়োগকারী তো নয়ই, লোকাল বিনিয়োগকারী খুব বেশি আশা দেখাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাটের সুবিধা সমান করার পরামর্শ তাদের। এই ইনসেন্টিভের ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা এই নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু সেদিকে যাচ্ছি না। তো আলটিমেটলি যে কোনো একটা সেক্টরের প্রাথমিক যদি আপনি সহায়তা দিতে চান, তাহলে তো একটু হলেও যে উৎসাহব্যঞ্জক একটা অবস্থান কিন্তু তৈরি করতে হবে। ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে কিছু বৈষম্য যেটা ছিল বা যে পার্থক্যটা ছিল, সেটা হলে সবার জন্য একই রকম লেভেল ফিল্ড ক্রিয়েট হতো। নীতিমালায় বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 51, টানা বৃষ্টিতে সপ্তাহের শেষে আবারও বন্যার আশঙ্কা। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। থাইল্যান্ডের খ্যাতনামা মেড পার্ক হসপিটালে বাংলাদেশ অফিসের উদ্বোধন করেছে। চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে এরিয়াল লিজেন্ড ভবনের 2য় তলায় অফিস উদ্বোধন করেন থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মেড পার্ক হসপিটাল কার্ডিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডাক্তার সুয়াচাই, অর্থোপেডিক সার্জন ডাক্তার ওয়াই উইথ, ডিরেক্টর অফ মার্কেটিং টিপারিন, ম্যানেজার সাউথ এশিয়া অ্যান্ড বাংলাদেশের কাজী সারহান সাইফ সহ অন্যরা। এ সময় বক্তারা রোগীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের আশ্বাস দেন। ভারতে যেই রোগীগুলো যেত, সেই রোগীগুলো এখন থাইল্যান্ডে যাচ্ছে। ভিসা পায়, ফ্লাইট ঠিক মতো যেতে পারে এবং চিকিৎসা করে নিরাপদে সুস্থ হয়ে ফিরে আসতে পারে,
এটাই আমার কাম। আমরা মানুষের সুবিধার্থে এই রেফারেল অফিসটা চট্টগ্রামে খুলেছি, যাতে চট্টগ্রামের মানুষজন এখানে এসে আমাদের টিম থেকে তারা মেডপার্কে গেলে কি চিকিৎসা হবে, তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, কীরকম খরচ হতে পারে, সেই তথ্যগুলো এখান থেকে বিনা ফিতে এখান থেকে নিতে পারবে। এখান থেকে তাদের জন্য ভিসার সহায়তা করা হবে, তাদের ওখানে হোটেল বুকিং, তাদের টিকিটিং, তাদের এয়ারপোর্ট পিক আপ বা হোটেল থেকে পিক আপ, যা যা পেশেন্টের প্রয়োজন হবে মেডপার্ক হসপিটালে গিয়ে আমাদের এই অফিস থেকে সেই তথ্যগুলো দেওয়া হবে এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 51 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 15 জন শিশু রয়েছে। এখনও নিখোঁজ 27 জন শিশু। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া 850 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার তৎপরতা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্য টেক্সাসের সপ্তাহের শেষে আবারও বন্যা হতে পারে। বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুর্গত এলাকায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে তার প্রশাসন। জানাবো আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে 8ই জুলাই আসছে চলচ্চিত্র জিন 3। সিকুয়েল ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল নূর, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, মুস্তাফা হীরা, আহসানুল হক মিনু এবং অনেকে। আব্দুল আজিজের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। বিরক্তিকর যানজট থেকে মুক্তি পেতে উড়ন্ত ট্যাক্সি নিয়ে আসছে যুক্তরাজ্যের একটি কোম্পানি। VX4 নামক বৈদ্যুতিক এই উড়ন্ত ট্যাক্সির প্রাথমিক পরীক্ষাও চালাচ্ছে যুক্তরাজ্যের ভার্টিক্যাল এরোস্পেস। সম্প্রতি একটি গ্রামীণ অঞ্চলের ওপর দিয়ে 15 মিনিটের সফল ফ্লাইট সম্পন্ন করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ওই ট্যাক্সি উড্ডয়ন এবং অবতরণ করল। VX4 ঘন্টায় 150 মাইল গতিতে চলতে পারে এবং এটি প্রায় 2000 ফুট উচ্চতায় উড়বে। ভবিষ্যতে এটি চিকিৎসা, সামরিক এমনকি সমুদ্র উদ্ধার অভিযানে ব্যবহার হতে পারে বলে জানান ভার্টিক্যাল এরোস্পেসের প্রধান প্রকৌশলী ডেভিড কিং। কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন মোবারক সর্দার নামে এক খামারি। তার বাগানে অনেক কর্মসংস্থান হয়েছে। ড্রাগন চাষ লাভজনক হওয়ায় বেকার যুবকদের এই চাষে অনুপ্রাণিত করছে কৃষি বিভাগ। দেখবেন প্রকৃতি সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ আবু সাইদ, আব্দুল আহাদ, ওয়াসিম সহ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে বৃক্ষরোপণ করে জাতীয়তাবাদী কৃষিবিদ পরিষদ। পরে দোয়া মাহফিলে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানান বক্তারা। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। বর্ণাঢ্য আয়োজনে শনিবার ঢাকা ব্যাংকের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী যথাযথভাবে কাজ করে গ্রাহকের আস্থা অর্জন করলে কোনো ব্যাংকেই পেছনে ফিরে তাকাতে হবে না। সে সময় অনুষ্ঠানে ছিলেন ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।
বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদ। নারায়ণগঞ্জের নয়ামাটিতে জুলাই আন্দোলনে নিহত গৃহবধূ সুমাইয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সাক্ষাৎ শেষে তিনি বলেন, জুলাই আন্দোলনে যে সকল নারী ও শিশু নিহত হয়েছে তাদের আত্মত্যাগ ইতিহাসে অম্লান থাকবে, তাদের স্মৃতি হারিয়ে যেতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে যেসব শহীদ পরিবারে রয়েছে তাদের নিয়ে সরকার কাজ করছে বলেও জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। সরকারের একটা খুব পরিষ্কার জায়গা আছে, ভাবনা আছে, এবং সেই জায়গাটাতে আমরা কোনো শহীদের শিশু তাকে প্রাধান্য দিতে চাই। তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তাকে আমরা মাথায় রাখতে চাই। আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। যদি ভুল হয়, ত্রুটি হয়, তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ, তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে। জানাবো খেলার খবর। এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে সফল মিশন শেষ করে মধ্যরাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বের সব ম্যাচ জিতে 2026 সালের এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের নারীরা। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে বাংলাদেশ সময় রাত 1:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন আফিদা ঋতুপর্ণারা। এরপর রাত 2:30টায় তারা অংশ নেবেন বাফুফের সংবর্ধনায়। এশিয়ান কাপে জায়গা করে নেওয়া জাতীয় নারী ফুটবল দলের জন্য হাতিরঝিলের এমপি থিয়েটারে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমবারের মতো এশিয়ান কাপের আসরের জায়গা করে নেওয়া নারী ফুটবল দলের সামনে সুযোগ তৈরি হয়েছে ফিফা নারী বিশ্বকাপেও জায়গা করে নেয়ার। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ, রাষ্ট্র অকার্যকর করার মতো প্রস্তাবের বিরোধিতা, সংস্কারের পক্ষে বলে দাবি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল, যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। মালয়েশিয়া ফেরতরা জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে ইবাদত বন্দেগী সহ নানা আয়োজনে পবিত্র আশুরা পালন, রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।